হ্যালো বন্ধুরা, গল্পগুচ্ছে আপনাদের স্বাগতম। 50 বছরের দাম্পত্য জীবনের পর একদিন স্ত্রী তমিকো তার স্বামী সুজোর কাছে জন্মদিনের এক অদ্ভুত উপহার চায়, ডিভোর্স। এই একটা কথায় পুরো পরিবার উলটপালট হয়ে যায়। তাদের 3 ছেলে মেয়ে এবং তাদের স্বামী স্ত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা সবাই মিলে বারবার ফ্যামিলি মিটিং করে যাতে মা বাবাকে আবার এক করতে পারে। কিন্তু এই প্রক্রিয়ায় একে একে বেরিয়ে আসতে থাকে পরিবারের প্রত্যেক সদস্যের লুকানো সমস্যা, অভিযোগ, দাম্পত্য অসন্তোষ, ব্যক্তিগত হতাশা ও গোপন কথা। দীর্ঘদিনের বিয়ে ও সম্পর্কের জটিলতা, মা বাবা ও সন্তানদের মধ্যে প্রজন্মের ব্যবধান, আধুনিক জাপানে পরিবারের দায়িত্ব ও ব্যক্তিগত সুখের দ্বন্দ্ব নিয়ে খুব হালকা, মজার এবং একই সাথে গভীর এই মুভির নাম হোয়াট এ ওয়ান্ডারফুল ফ্যামিলি। গল্পের শুরুতে বাড়িতে কল আসে। ফুমি কল ধরে। ফোনে বলে আমি বলছি। ফুমি কে চিনতে পারে না আর বলে আপনি কি আপনার নাম বলবেন? ফোনে বলেছে তুমি আমাকে চিনতে পারছো না। ফুমি মনে করে কোনো ঠকবাজ হবে। ফোনে বলে আমি তোমার জামাইয়ের বাপ। বাহ, 15 বছরেও আমার আওয়াজ চিনতে পারছো না? ফুমি তার কাছে ক্ষমা চায়। এনার নাম সুজো। সে বলে এখন আমার আওয়াজ তোমার কাছে বাটপারের মতো লাগছে। আর বলে আজ রাতে আমি হাতুড়ির সাথে ড্রিঙ্ক করব, আমার জন্য ডিনার করিও না। তার বন্ধু হাতুড়ি জিজ্ঞেস করে কি হয়েছে। সুজো বলে আমার ছেলের বউ আমার আওয়াজ চিনে না, বেকুবটা আমাকে বাটপার মনে করে। তারা গল্ফ খেলছে। সুজোর বল আরেকটুর জন্য গর্তের ভিতরে যায় না। এতে সে অসন্তুষ্ট হয়। সুজো ড্রিঙ্কের জন্য তার বন্ধু হাতুড়ির সাথে এক বারে যায়। তারা বারে ড্রিঙ্ক করছে। বারের মালিকের নাম কায়ো। তারা সকলে কথা বলে। সুজো বলে ফুমি কিভাবে আমার আওয়াজ চেনে না আর আমাকে বাটপার মনে করে, আমি বাড়ি গেলে তাকে শাস্তি দিব। কায়ো বলে এমন করিও না, তোমার ছেলের বউ খুব ভালো। তার বন্ধু জিজ্ঞেস করে তোমার 2 নাতি আছে না? সুজো বলে একজন হাই স্কুলে পড়ে। তার বন্ধু বলে তুমি খুব ভাগ্যবান, 3 প্রজন্ম এক ছাদে। আর জিজ্ঞেস করে তোমার স্ত্রী কেমন আছে? সুজো বলে রাইটিং ক্লাসে যায়। হাতুড়ি বলে তোমার স্ত্রীর ছোট ভাই একজন বিখ্যাত লেখক এবং সে সদ্য মারা যায়। সুজোকে ঠাট্টা করে যখন তোমার স্ত্রীর বই বিখ্যাত হবে আর প্রচুর টাকা আয় করবে তখন তোমাকে ঘর হতে বের করে দিবে। সুজো কায়োকে বলে যদি আমার স্ত্রী আমাকে ঘর হতে বের করে দেয় তাহলে আমি এখানে এসে যাব আর তোমার জন্য কাজ করব। এই বলে সে চলে যায়। বাসায় আসার পর ফুমি সুজোকে মস্কারি করে, আপনাকে বাটপার মনে করার জন্য আমাকে ক্ষমা করিয়েন। সুজো বলে তোমার কর্মের ফল তুমি একদিন পাবে। ফুমি বলে ও মা, আমি তো ভয় পেয়ে গেছি। রুমে সুজো আর তার স্ত্রী তমিকো কথা বলে। সুজো তাকে বলে এ ফুল তোমাকে কে দিল? তোমাকো বলে যখন কারোর জন্মদিন হয় তখন তাকে ফুল দেই। আর সুজোকে বলে আজ আমার জন্মদিন, তোমার হয়তো মনে নেই। সুজো বলে তোমার জন্মদিনে তোমাকে উপহার দেয়া উচিত, তুমি কি চাও? তোমাকেও তার কাছে এমন একটা জিনিস চায় যা সুজো কোনোদিনও কল্পনা করে না। তোমাকেও তাকে একটা ফর্ম দিয়ে বলে আমি ডিভোর্স চাই। এই শুনে সুজো শক হয় এবং কিছুই বলতে পারে না। পরের দিন সকালে তোমাকো তাদের কুকুর টোটোর সাথে খেলা করে। সেখানে তাদের 2 ছেলে কোনোসুকে আর সোতাকে দেখি। তারা সকালে নাস্তা করছে। এমন সময় সজু নিচে আসে। ফুমি তাকে বলে বাবা নাস্তা রেডি আছে। সজু জোরে বলে আমি টোটোর সাথে হাঁটতে যাচ্ছি আর টোটোকে ডাকে। টোটো সজুর কাছে যায়। কেউ বুঝতে পারে না সজু কেন এরকম করছে। টোটোর সাথে বের হওয়ার সময় সোতা তার কাজে বের হয়। সে সুজোকে তার খারাপ মুডের জন্য জিজ্ঞেস করে। সুজু বলে যখন তোমার বিয়ে হবে তখন তুমি বুঝবে। আর জিজ্ঞেস করে তোমার কি কেউ নজরে আছে? সোতা কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে আছে, সে খুব ভালো মেয়ে। সুজু বলে চমৎকার, তাকে বাড়িতে নিয়ে আসিও। এরপর সোতা যাকে পছন্দ করে তাকে দেখা যায়। তার নাম নরিকো। সে পেশাগত একজন নার্স। সে নতুনদের ট্রেনিং দিচ্ছে। সে সময় সোতা কল দেয় এবং তার সাথে লাঞ্চ করার জন্য দেখা করতে বলে। নরিকো রাজি হয়। সজু বাসায় এসে ফুমি বলে শিগেকো এসেছে,
সে তার স্বামী হতে ডিভোর্স চাচ্ছে। শিগেকো তার মেয়ে। সুজো জিজ্ঞেস করে কেন। ফুমি বলে সে তাইজুর প্লেট ভেঙেছে। এই সামান্যর জন্য সে ডিভোর্স চাওয়ায় সুজো তাকে বেকুব মেয়ে বলে। সে শিগেকোকে এ সম্পর্কে জিজ্ঞেস করে। শিগেকো বলে প্লেট আসল জিনিস না। সে প্লেটটা 2 লাখ ইয়েন দিয়ে কিনেছে, কিন্তু আমাকে বলেছে 10,000 ইয়েন। আমি ঘর পরিষ্কার করতে সেটা ভুলে পড়ে যাই। এতে সে আমাকে প্রচুর বকা দেয়। আমি টাকার জন্য না, তার মিথ্যার জন্য আমার দুঃখ লাগে। আমি তার মুখ আর দেখতে চাই না। সুজো বলে ঠিক আছে, তাকে ডিভোর্স দিয়ে দাও। শিগেকো তাকে জিজ্ঞেস করে আপনি কি বলছেন? আপনি নিজের মেয়েকে এটা কেমনে বলতে পারেন? সুজো বলে বলতে পারি। শিগেকো বলে ঠিক আছে, আমি আপনার সাথে আর কখনো কথা বলবো না। আমি আপনাকে ঘৃণা করি। এমন সময় সেখানে শিগেকোর স্বামী তাইজু আসে। সে সুজোকে শুভ সকাল বলে আর জিজ্ঞেস করে শিগেকো বাড়িতে আছে? সে আরো জিজ্ঞেস করে সে আপনাকে কিছু বলেছে? সুজো বলে সে তোমাকে ডিভোর্স দিতে চায়। তাইজু তার ভুল স্বীকার করে। সুজো সোফা হতে উঠে তাইজুকে জিজ্ঞেস করে চলো বেয়ার খেতে। তাইজু রাজি হয়। তারা গাড়ি দিয়ে যাওয়ার সময় তাইজু বারবার সুজোকে বুঝায়। তাইজু বলে হয়তো আমি একটু বেশি বলে ফেলেছিলাম, কিন্তু আমি খারাপ স্বামী নই। আমার কোনো খারাপ অভ্যাস নেই। আমার শুধু একটা অভ্যাস আছে, তা হলো অ্যান্টিক জিনিস সংগ্রহ করা। কিন্তু শিগেকো তা পছন্দ করে না। সে সুজোর দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে এমন সময় রেড লাইট হয় এবং সে জোরে ব্রেক দেয়। এতে সুজোর মাথায় আঘাত লাগে। তারা কায়োর বারে আসে। তারা সেখানে ড্রিঙ্ক করে এবং সুজো তার মাথায় বরফ লাগায়। তাইজো বলে একজন মহান মায়ের এই ধরনের ভয়ঙ্কর মেয়ে কেমনে হয়? যখন সে রেগে যায় মনে হয় তার মধ্যে যেন ভূত ঢুকে আছে। সুজো বলে আমি তোমার অবস্থা বুঝতে পারি। তাইজো সুজোকে ধন্যবাদ বলে। সুজো বলে ওকে ডিভোর্স দিয়ে দাও। আমি বুঝি না তুমি তার মতো, যার আওয়াজ ফাটা স্পিকারের মতো, কেমনে বিয়ে করলে? এর মতন মেয়ের সাথে আমি কখনো বিয়ে করতাম না। তাইজু অবাক হয়ে বলে বাবা, সে আপনার মেয়ে হয়ে তার ব্যাপারে এমন কেমনে বলতে পারেন? তাছাড়া সে আমার স্ত্রী। সুজো বলে তুমি না ডিভোর্স চাচ্ছ? তাইজু বলে আমি না, সে চাচ্ছে। সুজো বিরক্তি হয়ে বলে তোমার এ ফালতু কথা শোনার আমার সময় নেই। আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। সে ফর্মে আমার সিল চায়। এই শুনে তাইজু ও কায়ো অবাক হয়। কায়ো বলে তাহলে আপনি বাড়ি যান আর আপনার স্ত্রীর সাথে কথা বলেন। তাইজু তাকে ধরে নিয়ে যায়। বাসায় ফুমি শিগেকোর কাছে যায় আর বলে তোমার মা তোমার বাবাকে ডিভোর্স দিতে চাচ্ছে। শিগেকো এটা বিশ্বাস করতে চায় না। ফুমি বলে তারা সিরিয়াস আর তাকে নিচে আসতে বলে। শিগেকো নিচে এসে সুজোকে বলে ডিভোর্স ব্যাপারটা জোক না? তাইজু বলে এটা জোক হবে, তারা কত সুন্দর দম্পতি। শিগেকো বলে আমরাও প্রতিদিন ঝগড়া করে একে অপরকে ধমকি দিই, কিন্তু পরে আবার নর্মাল হয়ে যায়। বাবা, আপনি আমাদেরকে এভাবে ভয় দেখায়েন না। সুজো বলে তোমরা জানো না এসব কি যোগ করার বিষয়? তোমার মা আমাকে ডিভোর্স দিতে চায়। সে ফর্ম নেই আর নিজের নাম লিখে। ফুমি বলে আপনি এটা করতে পারেন না। কমসে কম আপনার 2 নাতির কথা চিন্তা করেন, তাদের মনে অনেক আঘাত লাগবে। সুজো বলে এটা আমার স্ত্রীকে শোনাও, সে এটা চায়। সে আরো বলে সবাই ভালো করে শোনো, আমি হলাম ভিকটিম। আর তার রুমে যেতে থাকে। এইসব দেখে তারা কি করবে বুঝতে পারে না। তাইজু বলে মা কোথায়? ফুমি বলে রাইটিং ক্লাসে। তমিকো তার রাইটিং ক্লাসে তার লেখার জন্য তার টিচার আর সবাই তাকে প্রশংসা করে। নরিকো সোতার সাথে দেখা করার জন্য যায়। সে সেখানে ওয়াচম্যানকে জিজ্ঞেস করে সোতা কি এখানে কাজ করেন? ওয়াচম্যান বলে সে ভিতরে আছে। সোতা তার কাজ করছে। সে একজন পিয়ানো টিউনার। নরিকো তার জন্য লাঞ্চ নিয়ে আসে। নরিকো তাকে জিজ্ঞেস করে তুমি কখনো আলাদা থাকার চিন্তা করনি? সোতা বলে একবার করেছিলাম, কিন্তু ফিরে আসতে হয়। আমার বাবা আর আমার ভাইয়ের মিল কম। আমি না থাকলে তারা সারাক্ষণ ঝগড়া করবে। কথায় কথায় সে নরিকোকে ইম্পর্টেন্ট বিষয় বলতে ভুলে যায়। সে নরিকোকে প্রপোজ করে তুমি কি আমার সাথে বিয়ে করবে? এই শুনে নরিকো খুশি হয়। এমন সময় ওয়াচম্যান সেখানে আসে আর তাদের নাস্তা দেয়। নরিকো একটু লজ্জা বোধ করে। ওয়াচম্যান তার সহকর্মী ওয়াচম্যানের সাথে কথা বলে। সে বলে
আমি আমার মেয়ের সাথে সতার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু যে মেয়েটি এখন ভিতরে যায় সতা তাকে প্রপোজ করেছে। মেয়েটাও খুব সুন্দর। আরেক ওয়াচম্যান বলে, তাহলে আমার ছেলের সাথে বিয়ে দাও। সে বলে, আমি তোমাকে আমার পরিবারের সাথে যুক্ত করতে চাই না। নরিকো যাওয়ার সময় তাদের বিদায় জানায়। আরেক ওয়াচম্যান তাকে দেখে বলে, মেয়েটি তো খুব সুন্দর। শিগেকো তার অফিসে কাজ করছে, সেখানে তাইজুও আছে। শিগেকো একজন ট্যাক্স অ্যাডভাইজর। তারা তার মা বাবার ডিভোর্স সম্পর্কে কথা বলে। শিগেকো বলে, আলাদা হওয়া কঠিন, মা কেন বুঝতে পারছে না। তাইজু বলে, কিছু একটা হয়েছে হবে। তাইজু আরও বলে, আমার মনে হয় তোমার বাবা পরকীয়ায় আছে আর তোমার মা এই সম্পর্কে জানতে পেরেছে। শিগেকো কাউকে কল দেয় আর বলে, আমাদের খোঁজ নেওয়া উচিত। সে এক প্রাইভেট ডিটেকটিভকে কল দেয়। তাইজু যায় ডিটেকটিভের সাথে দেখা করতে। তার নাম নুমাতা। ডিটেকটিভ বলে, তাহলে তোমার বউ পরকীয়ায় আছে। তাইজু রেগে বলে, আমার বউ না, আমার বউয়ের বাবা। আমি চাই আপনি খোঁজ নেন সে পরকীয়ায় আছে কিনা। আপনি এটা কিভাবে বলতে পারলেন? আমার বউ এমন না। সুজো বারে যায়। সে কায়োর সাথে কথা বলে। সুজো বলে, একমাত্র তুমি আমার সাথে ভালো আচরণ করো। তখন সেখানে ডিটেকটিভ এসে যায়। সে তাদের লক্ষ্য করছে। সুজো কায়োর সাথে কথা বলার সময় সে কায়োর হাত ধরে। ডিটেকটিভ এটা ছবি তুলে। সুজো কায়োকে বলে, তমিকো আমাকে কেন বোঝে না? আমি সারা জীবন কাজ করি পরিবারের জন্য, আমি আমার দায়িত্ব পালন করি, কেন সে ডিভোর্স চাইছে? কায়ো বলে, হয়তো তার কিছু সমস্যা আছে। যদি তুমি তাকে ভালোবাসো তাহলে তুমি তা বুঝতে পারবে। সুজো হেসে বলে, সে বুড়িকে কে ভালোবাসবে? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। ডিটেকটিভ তাদের কথা রেকর্ড করছিল। এমন সময় সুজো ডিটেকটিভকে লক্ষ্য করে। সে ডিটেকটিভকে চিনতে পারে। আসলে তারা স্কুলের বন্ধু, যা অনেক বছর পর দেখা হয়। তারা কথা বলতে থাকে। সুজো বলে, আমাদের স্কুলে এক মেয়ে পড়তো, খুব সুন্দর। এ বেটা তাকে পটিয়ে বিয়ে করে আর তাকে জিজ্ঞেস করে সে এখন কেমন আছে। ডিটেকটিভ বলে, সে পালিয়ে গেছে আর এক ধনী মানুষের সাথে বিয়ে করে। এ শুনে সুজো হাসতে থাকে। সুজো তাকে জিজ্ঞেস করে, তোমার এখন কি অবস্থা? ডিটেকটিভ তাকে তার কার্ড দেয়। তা দেখে সুজো আরো হাসতে থাকে আর বলে, যে মানুষ সব কিছুতে খালি ভুল করে সে বলে ডিটেকটিভ। তারা সেখানে অনেক আলাপ করে। সুজো বাসায় আসে। ফুমি বলে, আপনি কেন এত ড্রিঙ্ক করেছেন? সে তার রুমে আসে। ফুমি বলে, আপনার গোসলের জন্য পানি রেডি আছে। সুজো তার বউকে তার বন্ধুর সাথে যে তার দেখা হয় তা বলে। সে আরো বলে, তুমি ডিভোর্স নিয়ে যা বলেছিলে তা তুমি আমার সাথে মস্কারি করেছিলে না? আর হাসতে থাকে। তমিকো বলে, আমি সিরিয়াস, আর চলে যায়। এমন সময় তার বড় ছেলে কনোসুকে অফিস হতে আসে। ফুমি তার জামাইকে বলে, একটা খারাপ খবর আছে। তোমার মা তোমার বাবাকে ডিভোর্স দিতে চাচ্ছে। তোমার বোন আর তাইজু এসেছিল। তারাও ডিভোর্স হতে চেয়েছিল, কিন্তু মা বাবার এই অবস্থা দেখে তারা তাদের মন বদলায়। এই শুনে কনোসুকের মুখ কালো হয়ে যায়। সে জিজ্ঞেস করে, মা কি বলে? ফুমি বলে, আমার তো তাকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস নেই। কনোসুকে বলে, বাদ দাও, এটা তাদের সমস্যা, আর রুমে চলে যায়। এমন সময় তাদের বড় ছেলে কেনেচি আসে আর বলে, চাচা কি বিয়ে করছে? সে বলে মুভ করবে। আমি যখন তাকে জিজ্ঞেস করি, তুমি কি বিয়ে করবে? তখন তার মুখ লাল হয়ে যায়। সেখানে তার ছোট ছেলে নবসুকে আসে আর তাদের সাথে ঘরের সমস্যা নিয়ে বলতে যাবে। এমন সময় সুজো এসে যায়। ফুমি জিজ্ঞেস করে, বাবা, আপনার কি কিছু লাগবে? সুজো বলে, এক বুড়ো কি কিছু বরফও নিতে পারবে না? ফুমি বলে, আমাকে ডাক্তার বলেছে আপনাকে ড্রিঙ্ক করতে না দিতে। সুজো চিল্লাইয়ে বলে, যাও বরফ আনো। এ বলতেই সে পড়ে যায়। কনোসুকে তার ছেলের সাথে সাপ্তাহিক ছুটি কাটাতে প্রস্তুত হয়। এই দেখে ফুমি বলে, আপনি কোথায় যাচ্ছেন? আজ আমাদের ফ্যামিলি মিটিং আছে তোমার মা বাবার ডিভোর্স সম্বন্ধে। তোমার বোন আমাকে বারবার বলে তুমি যাতে থাকো। কনোসুকে বলে, আমার কি থাকতে হবে? ফুমি বলে, তোমার থাকতে হবে না, তুমি বাড়ির বড় ছেলে। কনোসুকে তার ছেলেদের বলে, তোমরা যাও, আর তাদের খাবারের জন্য টাকা দেয়। শিগেকো আর তাইজো সেখানে আসে।
ফুমি সবার জন্য খাবার অর্ডার করে। তারা বসে আলাপ করতে থাকে। কোনোসুকে বলে, আমি আমার ছেলের খেলা দেখতে চেয়েছিলাম, এমনিও কাজের জন্য আমি সময় পাই না। শিগেকো বলে, মা বাবার যে দিবস হচ্ছে তা তোমার কোনো চিন্তা নেই? কোনোসুকে বলে, এটা কোনো কিছু না, ইগনোর করো। আর বলে, তোমরা জামাই বর সারাক্ষণ ঝগড়া করো আর ডিভোর্স দেওয়ার কথা বলো। তমিকো সেখানে আসে আর তাদের জিজ্ঞেস করে, কাপল আসে নাই? তারা জিজ্ঞেস করে, কাপল মানে? তমিকো বলে, সতা তার গার্লফ্রেন্ডকে আজ বাড়িতে সবাইকে পরিচয় করাতে আনবে। তার মেয়ে তাকে তাদের না আসতে বলে। সে বলে, আমরা আজ এত ব্যস্ত সময়ে তোমাদের ডিভোর্স সম্বন্ধে আলাপ করতে এসেছি। তমিকো বলে, তাহলে তোমরা সবাই জেনে গেছো। ফুমি তোমাকোকে বলে, আগে আপনাদের ডিভোর্সটা ঠিক করা উচিত। তমিকো বলে, ডিভোর্সের পরও আমি সারা জীবন সোতার মা হয়ে থাকব। এ শুনে কোনোসুকে জিজ্ঞেস করে, তাহলে আপনারা সিরিয়াস? সবাই কি করবে বুঝতে পারে না। এরপর সোতা নরিকোকে তার পরিবারের সাথে দেখা করার জন্য নিয়ে আসে। সোতা সবাইকে নরিকোর সাথে পরিচয় করিয়ে দেয়। শিগেকো তাকে পাশে নিয়ে যায় তাকে ঘটনা বোঝার জন্য। তোমাকো নরিকোর সাথে কথা বলে। সে তাকে তার মা বাবা সম্পর্কেও জিজ্ঞেস করে। নরিকো বলে, আমার মা বাবা এখন ডিভোর্সড। এই শুনে সবাই অবাক হয়। সোতা নরিকোকে বলে, আজ আমাদের এক পারিবারিক মিটিং হবে। নরিকো বলে, তাহলে আমার যাওয়া উচিত। কিন্তু তমিকো বলে, তুমি যেও না, তুমি সামনে এই পরিবারের সদস্য হবে, তোমারও জানা উচিত। এমন সময় সুজো সেখানে আসে। সোতা নরিকোকে তাকে পরিচয় করে দেয়। সুজো নরিকোকে বলে, তুমি এই অদ্ভুত প্রাণীকে কিভাবে পছন্দ করলে? তাইজু সবার মন ভালো করার চেষ্টা করে। শিগেকো কোনোসুকেকে কিছু বলতে বলে। কোনোসুকে বলে, বাবা কি হয়েছে? সুজো বলে, কি হবে আবার? শিগেকো বলে, আপনি জানেন না আমরা কেন এসেছি? তার বাবা বলে, আমি তোমাদের আসতে বলিনি। বড় ছেলে বলে, আমরাও চাই না, কিন্তু আসতে হয়। এমনিও আমরা সবাই ব্যস্ত, আমার সব সময় কাজে, শুধু মিটিং করতে হয়। তখন ফুমি বলে, কমসে কম এটা তোমার ফালতু মিটিং হতে ভালো। এটা শুনে কোনোসুকে রেগে যায়। তারা ঝগড়া করতে থাকে। এই দেখে সজু হাসতে থাকে। সোতা বলে, একটু মাকেও জিজ্ঞেস করি সে কেন এটা করছে। সোতা তার মাকে বলে, আমি তো শুনে অবাক হই, তুমি কেন ডিভোর্স চাচ্ছ? তমিকো এখন তাদের বলতে থাকে কেন সে এটা চায়। আমি ইদানিং তোমার বাবার উপর বিরক্ত বোধ করছি। আমি শুরুতে তোমার বাবার সকল অবহেলাকে ইগনোর করি, কিন্তু এখন আমার আর সহ্য হচ্ছে না। এটা আজ হঠাৎ করে হয়নি, দিনের পর দিন ধীরে ধীরে হয়েছে। এই শুনে সজু হাসতে থাকে। সতা তার বাবাকে বলে, মার কাছে ক্ষমা চান। সজু মানা করে। তাইজু কোনোসুকেকে কিছু বলতে বলে, কিন্তু সেখানে সে আর তার বউ আবার ঝগড়া করতে শুরু করে। সোতা তার মাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি তোমার কষ্ট এতদিন কেন নিজের মধ্যে রেখেছ? তমিকো বলে, তোমার বাবা জীবনে অনেক পরিশ্রম করে সবার জন্য, তাই আমি তাকে এতদিন কষ্ট দিতে চাইনি। এখন তোমরা সবাই বড় হয়ে গেছ আর সেও সুস্থ আছে, তাই আমি এখন একটু স্বাধীন হতে চাচ্ছি। তাইজু জিজ্ঞেস করে, যদি তুমি ডিভোর্স করো তাহলে তুমি কিভাবে চলবে? তমিকো বলে, আমার এক বন্ধুর ওখানে থাকবো, সে একা থাকে আর আমাকেও তার সাথে থাকতে বলে। শিগেকো বলে, হয়তো সে তোমার সম্পদের পিছে আছে। ডিভোর্সের পরে বাবার অর্ধেক সম্পত্তি তোমার হবে। তার বড় ছেলে বলে, মা তুমি পৃথিবী চিনো না, তোমার কমসে কম খেতে হবে, তার জন্য টাকা লাগবে। টমিকো বলে, আমার ভাইয়ের বই এখন খুব বিখ্যাত, তার মারা যাওয়ার পর বইয়ের রয়্যালটির টাকা আমার অ্যাকাউন্টে আসে। ফুমি বলে, আলাদা থাকা, তাও একা, আর টাকার কোনো চিন্তা নেই, শুনতে খুব স্বপ্নের মতো লাগে। সোতা বলে, আমি ভাবির কথায় একমত, এত বড় বাড়ি সামলানো কোনো সহজ কথা না। শিগেকো বলে, সোতা তুমি সবসময় মায়ের পক্ষ নাও। সোতা বলে, আমি এটা আমরা একসাথে হবার জন্য বলছি, তুমি তো বিয়ে করে চলে গেলে, তাই তুমি বুঝবে না। এরপর তারাও ঝগড়া করতে থাকে। সুজো নরিকোকে বলে, তুমি এইসব দেখে এই পাগল পরিবারের সাথে যুক্ত হইতে চাইবে না। নরিকো বলে, আপনাদের কথা শুনে আসলে আমার সোতার উপর হিংসে হয়। আমার মা বাবা ডিভোর্স হয়েছে,
আমি কখনো সবার সাথে বসে আলাপ করা অনুভব করিনি। সুজু বলে, তাহলে তোমার মাও তোমার বাবাকে ছেড়ে চলে যায়। আমি বুঝতে পারি তোমার বাবা কি অনুভব করছে। তাহলে আমরা এক। আমার কোনো দোষ নেই। তখন তাইজু বলে, মা এই জিনিসটা কোনো কিছু না বুঝে না জেনে শুনে করছে। সজু তাইজুকে এ ব্যাপারে নাক না গলাতে বলে আর তাকে রক্তচোষা ডাকে। এতে সে রেগে যায় আর বলে, আপনি কি বললেন? সজু বলে, তুমি তোমার বউয়ের উপরে চলো। এটা শুনে সে আরো রেগে যায়। শিকেগো তাকে শান্ত করার চেষ্টা করে। তাইজু রেগে বলে, আপনি কি নিজেকে ভদ্র মনে করেন? বারের কথা বলবো? কায়োর কথা বলবো? সজু বলে, আমি ড্রিঙ্কের জন্য সেখানে যাই। তাইজু বলে, আপনি আর কায়ো তো খুব ক্লোজ। আপনিই না বললেন, কায়ো আমি শুধু তোমাকে ভালোবাসি। সজু বলে, প্রমাণ ছাড়া কথা বলবে না। তাইজু বলে, আমার কাছে প্রমাণ আছে আর সবাইকে তাদের ছবি দেখাই। এ দেখে সজুর রাগ চরম সীমায় পৌঁছে যায় আর বলে, তুমি আমার স্পাইং করছো নাকি? এ বলতে বলতে সে তাইজুর উপর বেহুশ হয়। সোতা নরিকোকে চেক করার জন্য বলে, কারণ সে একজন নার্স। নরিকো তাকে চেক করে আর অ্যাম্বুলেন্স ডাকতে বলে। এ দেখে তমিকো অনেক শক হয়। সুজোকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়। নরিকো আর সোতাও তার সাথে যায়। তাইজু কাঁদতে কাঁদতে নিজেকে দোষারোপ দিতে থাকে আর বলে, আমার কথায় সে মারা যেতে পারে। কনোসুকে বলে সে এখনো মরেনি। তাইজু না বুঝে কথা বলার জন্য আবার ক্ষমা চায়। সুজোকে নিয়ে যাওয়ার সময় ফর্মে তার নামের জায়গায় কনোসুকের নাম লেখা আছে। এ দেখে সোতা বলে, বেকুবটা বাবার নাম না লিখে নিজের নাম লিখে ফেলেছে। বাড়িতে বাকিরা সুজোর খারাপ পরিস্থিতির জন্য কথা বলতে থাকে, মানে মারা যাওয়ার পর তাদের কি কি করা উচিত সে অনুযায়ী তাদের কাজের টাইমিং ম্যানেজ করার চিন্তা করছে। এমন সময় ফুমি সবার জন্য যে খাবার অর্ডার করে তা এসে যায়। তমিকো দুঃখে শুয়ে আছে। এমন সময় তার ছোট নাতিন তাকে কল দেয় আর বলে, বড় ভাই আজ তার খেলায় জয়ী হয়েছে। আর দাদি তাদের অভিনন্দন জানায়। কনোসুকে হাসপাতালে আসে আর তার বাবার ফিউনারালের জন্য কথা বলতে থাকে। সোতা বলে, বাবা বেঁচে থাকতে এসব বলো না। চিকিকো বলে, ভালো হয়েছে। তার অজ্ঞান হবার সময় আমরা সবাই সেখানে ছিলাম। তারা কথা বলতে বলতে কাঁদতে থাকে। নরিকো তাদের রুমে ডাকে। সুজোর জ্ঞান ফিরে আর তাদের বলে, আমি মাত্র পরলোকে দৃশ্য দেখি। ডাক্তার কনোসুককে বাইরে ডাকে আর বলে, আমরা তাকে নজরে রাখছি। আর বলে, ফিউনারের জন্য আরো অনেক সময় আছে। সবকিছু দেখে কনোসুকের খারাপ লাগে আর রেগে হাতের ম্যাগাজিনটা ডাস্টবিনে ফেলে। তার বাবা এখন জীবিত আছে আর তারা কি কি চিন্তা করছে। কয়েকদিন পর সোতা বাড়ি মুভ করার প্রস্তুতি নেই। সেখানে ফুমি আসে আর সোতাকে বলে, তুমি না গেলে ভালো হয়। সোতা বলে, অনেক দেরি হয়ে গেছে আর জিজ্ঞেস করে বাবা কোথায়। তারা যাওয়ার সময় ফুমি নরিকোকে অভিনন্দন জানায়। সুজো টোটোর সাথে পার্কে বসে আছে। তারা সুজোর সাথে দেখা করতে আসে। সুজো নরিকোকে বলে, এ অদ্ভুত প্রাণীর খেয়াল রাখিও। সোতা তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি মাকে ডিভোর্স দিবেন? সুজো বলে, তোমার মা যেহেতু আমাকে এত ঘৃণা করে তাহলে তাকে দিয়ে দিব। আমি ডিসিশন নিয়ে ফেলেছি। নরিকো সুজোকে বলে, আপনি একটু মাকে বলেন আপনি কি অনুভব করেন। আপনিও তাছাড়া একা হয়ে যাবেন। সুজো বলে, তার প্রয়োজন নেই। কথা কিছু না, অনুভূতি আসল। নরিকো বলে, কথাও গুরুত্বপূর্ণ। সুজো তাদের বলে, তোমরা কি নো পার্কিং জায়গায় গাড়ি রেখেছ নাকি? তারা তাদের গাড়ি সরায়। রাতে সুজো রুমে একা বসে আছে। তখন তমিকো আসে। সে তমিকোকে ডিভোর্স ফর্ম সাইন করে দেয়। তারপর সুজো তমিকোকে তার অনুভূতি জানায় আর বলে, আমরা একসাথে এত বছর রয়েছি, ধন্যবাদ। তমিকো তাকে বলে, তুমি সত্যি এটা মানো? সুজো বলে, হ্যাঁ আমি মানি। এ শুনে তমিকো ডিভোর্স ফর্মটা ছিঁড়ে ফেলে আর বলে, আপনার কাছ থেকে এই কথাটা শুনে আমি আপনার সাথে মরণ পর্যন্ত থাকব। কনোসুকে বাসায় এসে ফুমিকে বলে, মা বাবার কি খবর? ফুমি বলে, আমাকে জিজ্ঞেস করো না। কনোসুকে বলে, তুমি আমার সাথে আমার চাকরি থাকার পর্যন্ত এরকম করিও না। ফুমি বলে, কে জানে আমরা এতদিন যদি একসাথে থাকতে পারি। এ শুনে কনোসুকে শক হয়। অন্যদিকে সুজো ঘুম যায়।
আর তমিকো প্রতিবারের মতো সুজোর জিনিস গোছায়। এতে মুভির সমাপ্তি ঘটে। এই মুভিতে সুজো চরিত্র পালন করেন ইসাও হাশিজুমি। তিনি হোয়াট এ ওয়ান্ডারফুল ফ্যামিলি 1, 2, 3, দ্য থার্ড মার্ডারার, টোকিও ফ্যামিলির মতো ইত্যাদি প্রজেক্টে কাজ করেন। তমিকো চরিত্র পালন করেন কাজুকো ইয়োশিয়ুকি। তিনি সামবডিস ফ্লাওয়ার, টোকিও ফ্যামিলি, নাতসুমিস ফায়ারফ্লাই মতো প্রজেক্টে কাজ করেন। সোতা চরিত্র পালন করেন সাতোশি সুমাবুকি। তিনি চিলড্রেন অফ দ্য ডার্ক, আওয়ার ফ্যামিলি, ম্যান মতো প্রজেক্টে কাজ করেন। নরিকো চরিত্র পালন করেন ইউ আওই। তিনি হানা অ্যান্ড এলাইস, 1 মিলিয়ন ইয়েন গার্ল, ওয়াইফ অফ এ স্পাই মতো প্রজেক্টে কাজ করেন। সো বন্ধুরা, এই মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি এরকম আরও মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। আর অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে কমেন্ট করিয়েন। দেখা হচ্ছে নতুন আরেক গল্প নিয়ে।